নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলে গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ, আর বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন ছোট গল্প। যে গল্পগুলো বহুশ্রুত নয়, আমার কাছে অনেক অনুরোধ এসেছে এমন কিছু গল্প শোনাতে যেগুলো বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেছে। আমি তেমনই কিছু গল্প বেছেছি আপনাদের শোনাবার জন্য। আজ যে গল্পটি আমি শোনাবো সেটি বঙ্গজীবনের এক খুবই কষ্ট দুঃখের মধ্যে দিয়ে কাটানো এক নারীর মর্মস্পর্শী জীবন কাহিনী। তৎকালীন সমাজ ব্যবস্থায় এই নারীর কাহিনী শুনলে সত্যি মনে ব্যথার উদ্রেক হবে। চলুন শুরু করা যাক আজকের কাহিনী ননিবালা। কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ননিবালা মেয়েকে বললে, সুপুরি কুড়িয়ে আনতো কালী রায়ের গাছ থেকে। কালী রায়ের গাছের তলা থেকে? মেয়ে বললে, হ্যাঁ, খান্তা পিসি দাঁড়িয়ে আছে ওখানে, বলেছে এবার সুপুরি কুড়োতে এলে পয়সা নিয়ে আসিস। সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে। ননিবালা এই গাঁয়েরই মেয়ে, তার রাগ হয়ে গেল খুব। কালী রায়ের বুড়ি দিদিকে ঘাটের কাছে পেয়ে খুব করে দু চার কথা শুনিয়ে দিলে। বুড়ি বললে, তুমি ভাই অনর্থক তিলকে তাল করছো। সুপুরি কুড়োতে এসেছিল সেদিন, সর্বদাই তো সে আসে এদিকে, তাই আমি বললেম। আমাদেরও তো দরকার আছে সুপুরি, কেন রোজ রোজ আসো বলো তো বাবা? সর্বদা কুড়োতে যাবার দায় পড়েছে, কেন রোজ রোজ তোমার কাছে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, রোজ আসে, আমি বলছি তুমি জানো না তাই বলছো। কে বললে রোজ যায় তোমার ওখানে? আমি জানি রোজ যায়, তুমি দেখতে পাও না তাই। আচ্ছা বেশ, এবার যদি যায় পয়সা নিয়ে যাবে। কালী রায়ের দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো, বড্ড গোমর হয়েছে ওই ননির, পয়সা দেখাতে আসে আমার কাছে জানো। এমনিতেও অর্ধেক দিন হাঁড়ি চড়ে না বাড়িতে, আবার পয়সার গোমর। ঝিগিরি করে তো চালাচ্ছিস বাবা, পয়সা দেখাতে লজ্জা করে না তোর? ননির মেয়ের নাম নালু, ভালো নাম সরবালা। নালু এর গাছের লিচু, ওর গাছের আম, এই সব সময় কুড়িয়ে বেড়াতো। তাছাড়াও কার গাছের শশার জালি হয়েছে, কার গাছের কুমড়োর জালি হয়েছে, সেগুলোও চুরি করে। পাড়ায় কারুর গাছে এঁচোড় আর পাকবার জো নেই এই নালুর জন্য। ননি কিন্তু তা জানে না। খিদের জ্বালায় সরবালা যা চুরি করে তা তো রাস্তাতেই খেয়ে আসে। বিকেলে কি ভীষণ খিদে পায় তার, কে দেয় একগাল চাল ভাজা। রায়েদের গাছে কি মাদার পেকে আছে, যেমনি পাকা তেমনি বড় বড়। ঠেলে উঠল গাছে। রায় ঠাকুমা দেখে বললে, ও মা গো, কি গেছো মেয়ে গা, এরম মেয়ে আমি কোনোদিন দেখিনি। তুই এমন গেছো হলি কি করে রে? নাম নাম নাম। ঠাকুমা, দুটো তো মাত্র মাদার পাচ্ছি।
আরে বাবা, খেলেই তো জ্বর হবে। কেন এসব যে খাস বাবা, জানি না। কেন সে খাবে না? মা ও পাড়ায় দামারি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে, বিচুলি কাটে, জল তোলে, গরুকে জাপ দেয়, ৮-৮টা গরুকে। এসব করতে করতে সন্ধে হয়ে যায়। সন্ধ্যের পর মা বাড়িতে এসে ভাত রান্না করবে, তবে তো খেতে দেবে। পেট যে এক্ষুনি জ্বলতে থাকবে, তার কি হবে? কি খাবে সে ভেবে পায় না। শুধু সে নয়, পল্টু, হাবু, নন্দু, ননকু, রেপু, নেপু সবাই আসে। ওদেরও বাড়িতে ওই একই অবস্থা। দুপুরে ভাত খাও, তারপর বিকেল বেলা যখন হবে, হাজার খিদে পাক না কেন, খাবার নেই। তবে সে একটু আসে ঘন ঘন। তার মা বাড়িতেই থাকে না যে, সে কি করবে? ওরা চাইলে পায়, তার তো চাইবার লোকই নেই। অথচ খিদে, কি ভীষণ খিদে, পেটের মধ্যে কেমন যেন কামড়ায় খিদের জ্বালায়। রাত্রে নালুর জ্বর হলো। ননি পড়ে গেল খুব মুশকিলে। মেয়ের গা দেখলো পুড়ে যাচ্ছে। কি খেতে দেবে? রোগীর পথ্য কি আছে ঘরে? ডাক্তারই বা কোথায়? এক আছে সেই সুরেন ডাক্তার, 2 টাকার কমে এত রাত্রে আসবে না। মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বলল, যেমন তুমি তেমনি হয়েছে আমার অবস্থা। কি যে করি! রাত্রে জ্বরটা বড্ড বাড়তে থাকে। হঠাৎ সে চেঁচিয়ে ডাক দিল প্রকাশ গাঙ্গুলির স্ত্রীকে। ও জ্যাঠাইমা, জ্যাঠাইমা, এদিকে একবার আসুন না, খুকির বড্ড জ্বর। প্রকাশ গাঙ্গুলির স্ত্রী চোখ মুছতে মুছতে উঠে এলো ঘুম থেকে। অনেক রাত দেখে বললেন, তাই তো, জ্বরটা তো বড্ড বেড়েছে দেখছি। কুইলেনের বড়ি আছে আমার কাছে, কাল সকালে খাইয়ে দিও কেমন? দেখুন তো জ্যাঠাইমা, গরিবের ঘরে কি কাণ্ড। হ্যাঁ, তাই তো বাপু, সবই অদেষ্ট তোমার। তোমার বাবা ভালো দেখেই তো বিয়ে দিয়েছিলেন, দোজবরে, তাই আর কি। দিব্যি চেহারা, কলকাতায় বাসা, ইঞ্জিনিয়ার লোক ছিল, 2 পয়সাও তো ছিল তার। সইল না তোমার কপালে, কি হবে বলো? অল্প বয়সে কপালটা পুড়ল। সে তো 100 বার জ্যাঠাইমা, নইলে খুকিকে আজ 2টো পেট ভরে ভাত দিতে পারিনে বলুন। এ কি কম দুঃখ আমার? পরের বাড়ি দাসী বৃত্তি করি, তাই নিজের গায়ে, তাই আমার অপমানটা কম হয়। এ গায়ের মেয়ে আমি যখন, তাই না বলুন? কি আর আছে, এটা কি ঠিক করি না আমি? হ্যাঁ, সে কথা তো বটেই মা। তার আর কি হবে বলো, সবই তো অদেষ্ট। আমি গিয়ে একটু কুইলেনের বড়ি নিয়ে আসছি, দাঁড়াও। এখন দরকার নেই জেঠিমা, অনেক রাত হয়ে গেছে, কাল সকালে পাঠাবেন এখন। এত চারিদিকে কুকুর ডাকছে এখন এই রাত্রে, আর একা গিয়ে ফিরতে হবে না, থাক। মা, রাতটা কি আজ থাকবো তোমার কাছে? না জ্যাঠাইমা, আমি একাই রাতটা কাটিয়ে দেব ওকে নিয়ে। আপনি মায়ের মতো, তাই কথাটা বললেন। এই গায়ে এ কথা বলারও লোক নেই জানেন। ননিবালা সত্যি পরের বাড়ি ঝিগিরি করে মাসে 5 টাকা আয় করে, আর একবেলা ভাত পায়, 1 থালা ভাত সে বাড়ি নিয়ে আসে। যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না। বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে 5-7টা আছে, বাগান, পুকুর, জমি জমা সব আছে। মা আর মেয়ে সেই 1 থালা ভাত রাতে খায়। ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে। দোজবরে পাত্র হলে কি হবে, বেশ ছিলেন তিনি দেখতে শুনতে। বয়সটা একটু বেশি ছিল।
ননিবালা গিয়ে দেখেছিল তার বয়সে দুটো সৎ মেয়ে আছে তার। সৎ মেয়ে দুটোর কোথায় যেন থেকে পড়াশুনো করত। বাড়িতে আসতো খুব কম, মাত্র 2 বছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে। এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে। বড় মেয়েটির বিয়ে সব ঠিকঠাক হলো। সে সময়ই স্বামীর অসুখ ধরল, বিয়েও হলো। মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন। তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকে নিয়ে চলে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে। সৎ শাশুড়ি একা বাসায়। ননিকে কেউ বললেও না কি করবে, কোথায় যাবে, কি খাবে, কেমন করে কাটাবে। সরবালা তখন মাত্র 1 বছরের শিশু। দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে। বড় সৎ মেয়ে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠেছে মোটরে স্বামীর সঙ্গে। ননিবালা দরজায় দাঁড়িয়ে সব দেখছে। সুললিতা কাছে এসে দাঁড়ালো। ননির প্রায় সমবয়সী তার সৎ মেয়েটি, বরং কিছু বড়। সীমাই ননির সমবয়সী। সুললিতার পরনে দামি এক ভয়েলের শাড়ি, হাতে পুঁতির দামি মালা এবং ভ্যানিটি ব্যাগ। ননিবালা বললে, এসো মা, সাবধানে থেকো, চিঠিপত্র দিও। ননিবালা পাড়াগাঁয়ের লাজুক মেয়ে, নিজের কথা কিছু বলতে জানে না। সুললিতা বলে, সে নাকি খুব চালাক। সুললিতা তার স্বামীকে একদিন বলেছিল, ওর অভাব কি, বাবা তো সর্বস্বর পেটে ঢুকিয়ে দিয়ে গেছে। ননিবালার প্যাটটাতে তখন মাত্র 22 টাকা আছে। ওই তার শেষ সম্বল। ভগবান জানেন। ননিবালার গয়নাগুলো সৎ মেয়ে সুললিতা সব চেয়ে নিয়েছিল তার বিয়ের সময়। বিশেষ করে সুললিতা, ওগুলো নাকি তার মায়ের নিজের সম্পত্তি, আদরের গয়না, তার নাকি ন্যায্য অধিকার তাতে, এই কথা বলেছিল। সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিল। জামাই এসে প্রণাম করলে। এই লোকটি প্রথম তার সঙ্গে এই কথা বলল। মা, তাহলে আসি। এসো বাবা, চিঠি দিও। হ্যাঁ, আপনিও একটু সাবধানে থাকবেন। একা রইলেন এখানে, দিনকাল বড় খারাপ পড়েছে। হ্যাঁ, তা তো বটেই। চিঠি দেবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, তোমরা আগে দিও। পিছন থেকে সুললিতা বেশ জোরে একটু চিৎকার করে বলে উঠল, ওগো শুনছ, দেরি করো না, 10:30 তো বাজে, তাড়াতাড়ি এসো। নলিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিল। বলল, খুকি, ওরা চলে গেল, আমাদের ফেলে রেখে ওরা চলে গেল রে। কার কাছে ফেলে গেল বলতো? দেওয়ালে স্বামীর ফটোখানার দিকে চেয়ে 2 চোখ বেয়ে ঝরঝর করে তার জল পড়তে লাগলো। এর 1 মাস 2 পরে মেয়েকে নিয়ে ননি বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানে আছে। আর 10 বছর আগেকার কথা এসব। সৎ মেয়েরা কোনো চিঠিপত্র দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি। সরবালা সেরে উঠল না। সেই থেকেই রোজ সন্ধ্যার সময় একটু একটু করে জ্বর হয়। না আছে ওষুধ, না আছে পথ্যি। ননি যখন পরের বাড়ি কাজ করতে যায়, তখন সরবালা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে। কোনো দিন জ্বর আসে, কোনো দিন আসে না। যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হর আর মতি তার সঙ্গে কড়ি খেলতে আসে। যেদিন জ্বর আসে সেদিন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে, একাই থাকে। ননি কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ, কিছুতেই সে দমে না। সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ। আগে বেটে কাটতে জানতো না, ক্রমে শিখে ফেলল। 1 পোয়া থেকে 1.5 পোয়া দড়ি
কাটতে লাগলো প্রথম প্রথম, ক্রমে 1 সের পর্যন্ত কাটতে শুরু করলো। রাত 10টার মধ্যে 1 সের দড়ি বেশ সরু সরু করে কাটতে পারে সে। প্রকাশ গাঙ্গুলির স্ত্রী একদিন এসে বলল, বেটে কাটছো মা? বেশ বেশ। হ্যাঁ, শিখছি জ্যাঠাইমা, কিছু তো করা চাই তাই। কোথায় শিখলে তুমি এগুলো? বাড়িতে। কে আবার শেখাবে? সন্ন্যাসী কাকা বুড়ো বয়সে না বেটে কাটতো, তারই কাটা দেখেই শিখেছিলাম অনেক দিন আগে। সরবালার পা ফুলল, মুখ ফুলল, পুরনো ঘুসঘুসে জ্বর। বললে, ওর একটা ব্যবস্থা করো, নইলে কিন্তু খারাপের দিকে যাবে বৌমা। ননি মেয়েকে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগলো। ডাক্তার ভালো করে বুঝিয়ে বলল রোগের ইতিহাস। মাস 2 ধরে একদিন অন্তর কামাই করার ফলে চাকরিটা গেল ননির। 1 থালা ভাত আর আসে না, টাকা কটাও গেল। এমন হলো খাওয়া জোটে না। সরবালা সেরে উঠেছে একটু, কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকরুনের পেয়ারা তলায় বসে বসে। এর ওপর এক নতুন বিপদ বাঁধল। যাদের বাড়িতে ননি ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্য, তারা খুব চটে গেল। তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার ছিল। 3 মাসের মধ্যে একখানা গামছাও তারা দিল না ননিবালাকে। কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না। বাইরে বেরোনো যায় না, আর কাপড়ের অভাবে তালির ওপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল। আর তো চলে না, এমন অবস্থায় এসে পৌঁছল। বিকেলবেলা ননি মেয়েকে বলল, হ্যাঁ রে, বেতের দড়ি কাটতে বসবি? সন্ধ্যের সময় বসবো মা। হ্যাঁ মা, এখন ভাল লাগছে না। তেল নেই তো, অন্ধকারে হবে না, এখনই বস না, তবু আনাচারেক পয়সা হবে সকালবেলা। মা, একটা কথা শুনবে? আমি ঢ্যাপের বিচি আনবো মাদলার বিল থেকে। তুমি ঢ্যাপের খই করতে জানো? হ্যাঁ, খুব জানি। তুই আনতে পারবি? কার সঙ্গে যাবি সেখানে? বিলের জলে কেউটে সাপের আড্ডা জানিস? বাগদিবউ যাবে, আর আমি যাব। বাগদিবউ বলছিল ঢ্যাপের খই খেয়ে একবেলা নাকি দারুণ কাটে। রাত্রে আমরা ঢ্যাপের খই খাবো মা। ননির মুখে দুঃখের হাসি দেখা দিল। তার আদরের মেয়ে আজ দুলে বাগদির মেয়ের মতন ঢ্যাপের খই খেয়ে রাত কাটাবে। তার এই খুশিতে কি আনন্দে কথাগুলো বলল। মেয়েকে বললে, নালু, কাউকে যেন বলিস নে ঢ্যাপ আনতে যাবি। এ গায়ে আবার এদিক নিয়ে ওদিক আছে জানিস তো, কত লোকে কত কি বলবে। সরবালা চলে গেল বাগদিবউ নীলার সঙ্গে। ননি বললে, ও নীলি, দেখিস দিদি, নালু যেন বেশি জল না ঢায়, বেশি জলে না পৌঁছে যায় সে। পদ্ম গাছে বড্ড সাপ থাকে। সরবালার মন খুশিতে ভরে উঠল। মাদলার মস্ত বড় বিল পদ্ম আর নাল ফুলের বনে ভরে আছে। নীল আকাশ উপুর হয়ে আছে বিলের ওপর। যদিও বর্ষাকাল, আজ আকাশ বেশ পরিষ্কার। শরতের আমেজ আছে রোদ্দুর গায়ে মেখে। বিলের ধারে নলখাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে। বাগদিবউ বললে, নালু, করম চা খাবি? আয়, এই ঝোপে না অনেক করম চা আছে। হ্যাঁ, খাবো খাবো। তবে নীলি, একটা কথা, মাকে কিন্তু বলবে না, তাহলে করম চা খেয়েছি শুনলে মা খুব বকবে। এই যে কদিন আগে জ্বর হয়েছিল না। তবে বাবা খেও না, থাক থাক। না, আমি খাবো, তুমি খাবে বললে আমি খাবো। এক মুঠো ডাঁসা করম চা চিবোতে চিবোতে নালু আর নীলি নদীর ধারে এসে দাঁড়ালো। নালু তো অবাক। কত বড় বিলটা, কত পদ্ম ফুল ফুটে আছে। ওপারে ওরা কারা, কি করছে? মাছ ধরছে? কি মাছ গো?
রুই না কই না মাগুর? নালু ডাক দিয়ে বলল, ও জেলে কাকা, জেলে কাকা, কি দর গো মাছের? মাছ নেবে খুকি? মাছ দরটা বলো না। বাছা, এগুলো বিলির কই, 3 টাকা সের। আর মাগুর মাছ 3.5 টাকা সের, বুঝলে? দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার। বাপরে বাপ, মাসে মা মোটে 5 টাকা মাইনে পেত, আমি কিনবো 3 টাকা সের মাছ? সে 5 টাকাও আজকাল আসে না। হঠাৎ বাগদি বউ বলল, নালুমা মাছ ধরবে? তুমি? হ্যাঁ, তুমি আর আমি দুজনে মিলে মাছ ধরবো, কিন্তু একজনের কাপড় খুলতে হবে। তুই তো ছেলে মানুষ, কাপড়টা খুলে ফেল। যা, না। আরে কে দেখছে, এদিকে কোনো লোক নেই, বিল আর মাঠ। নালু কাপড় খুলে ফেলল। নালুর কাপড় খুলে বাগদি বউ তাকে জলে নামিয়ে দিল। ছাঁকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগলো, পদ্ম গাছের তলায় আর শ্যাওলার ডামের মধ্যে। কিন্তু বৃথা পরিশ্রম। 1/2 ঘন্টায় জলকাদা মাখাই সার হলো। সন্ধ্যা হবার আর দেরি নেই। বকের দল ছায়া ভরা নীল আকাশে গা বেয়ে পাল্লার ভর বিল দিয়ে চলেছে। বিলের উত্তর পাড়ে বন ভর্তি, জাম গাছের বন, আর ডালে ডালে কালো বাদুড় ঝুলছে। নালু বলল, চল নীলি, মা না বকবে এবার। এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস যেন পিছলে গেল। সেটাকে পা দিয়ে চেপে ধরেছিল অন্যমনস্ক হয়ে। চোখের পলকে নালু চিৎকার করে বলল, সাপ সাপ সাপ, আমাকে খেয়ে ফেললে, আমাকে খেয়ে ফেললে, ও মা, ও ও হো হো। নীলি লাফিয়ে এলো ওর কাছে। আরে ভয় কি, কোথায় কোথায় সাপ? আমাকে খেয়ে ফেলেছে। ও নীলি, আমি মরে গেলাম, মাকে বলো কিন্তু, আমাকে সাপে খেয়েছে। নীলি জলে ডুব দিয়ে প্রাণপণে নিজের প্রাণ তুচ্ছ করে নীলুর পায়ের তলার হাত দিয়ে দেখতে গেল কি আছে। পরক্ষণেই প্রায় 2.5 পোয়া ওজনের মস্ত একটা মাগুর মাছ হাতে উঠে ভেসে এলো। হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বলল, এই দেখ তোর সাপ। মাগুর মাছের কাঁটা হেনেছে পায়, আর কিনা চিৎকার করছে সাপ সাপ বলে। দেখি দেখি, ও মা, কি মস্ত বড় মাগুর! নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা ওপর দিকে কাঁটা হেনেছে, পাটা একটু টনটন করছে। মাছটা ডাঙায় তুলে এনে দেখে ওর সব যন্ত্রণা যেন কমে গেল। ওরা অন্ধকার বাঁশ বনে আম বনের মাঝখান দিয়ে বাড়ি ফিরল। নীলি বলল, মাছটা তুই রেখে দে নালু, তোকে কাঁটা হেনেছে, তুই রাখ। না নীলি, তোমার অর্ধেক আমার অর্ধেক, এসো আমার সঙ্গে। অন্ধকার উঠোনে পা দিয়েই নালু চেঁচিয়ে বলল, মা গো মা, দেখো না কি এনেছি মা, মস্ত এক মাগুর মাছ। তারপরে সে থমকে দাঁড়ালো। কে একজন চমৎকার মেয়ে মানুষ সেজে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দায় বসে মায়ের সঙ্গে কথা বলছে। ওর মা বললে, এদিকে আয়, দেখ কে এসেছেন, দিদি এসেছেন, প্রণাম কর। এটা তোর মেজ দিদি হয়। নীলি পিছন থেকে জিজ্ঞাসা করল, কে গো ইনি দিদি? ননিবালা গর্বের সুরে বলল, আমার মেজ মেয়ে গো, সীমা। 3টে পাস দিয়েছে, কলকাতার মেয়ে স্কুলে কাজ করে, সোনার টুকরো মেয়ে। নালুকে না নিতে এসেছে, বলছে, মা আমার কাছে দাও, আমি নিয়ে গিয়ে ওকে লেখাপড়া শেখাবো।
ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে কারোর ভালো লাগে? আমি দেব না এখানে থাকতে। তা আমি বলছি, তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে, তার বলার কি আছে? তোমরাই তো ওর অভিভাবক। আমি কি কিছু বুঝি? মুখ্য সূক্ষ্ম মা তোমাদের। সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরল দু হাতে। ওর মা বললে, তোমার কাপড়ে কাদা লাগবে, বসো বসো। মা সীমা, এখানে বসো, আমি ওকে আগে ধুয়ে মুছিয়ে দিই। সীমা বললে, কেন, আমি দিচ্ছি, ও আমার বোন না? কি চমৎকার দেখতে হয়েছে খুকি। নামটা কি বিশ্রী রেখেছ মা, একদম বাজে। সরবালা। সরবালা আবার কেমন নাম? আমি ওর নাম রাখবো শকুন্তলা। কি সুন্দর চোখ দুটো। 1 বছরে সেই ছোট্ট খুকিটাকে দেখেছিলাম। সত্যি, আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল। কার মুখ দেখে যে উঠেছিল ননিবালা, তাই ভাবছি। বিকেলে সে পুকুরে কাপড় চোপড় কেচে এসেছে সবে, এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে দরজার সামনে দাঁড়ালো। বেলা তখন আর নেই। ননি একদম প্রথমে চিনতে পারেনি। 10 বছর পরে সে দেখল সীমাকে। 19 বছরে সীমা এখন বয়সে হয়েছে 29। চোখে আবার সোনা বাঁধানো চশমা। সীমা রাতে কত কথা বললে। সুললিতা দিদি মজফ্ফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে। সীমা কলকাতায় বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করছে। বাবার ব্যাংকে যা টাকা ছিল, ডাকঘরে যা ছিল, সব নাকি বড়দি আর তার স্বামী নিয়ে নিয়েছে। সীমা জানতে পেরে বলেছিল, তোমরা গরিব মাকে ফাঁকি দিলে। তার কি আছে? তিনি তার ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন? সুললিতা নাকি বলেছিল, যা যা, বড় যুধিষ্ঠির হয়েছে, সৎ মা গেও মেয়ে না হলে আমাদের সব গপ্পায় পুড়ে ফেলতো, বুঝলি? সৎ মা সৎ বোন কোনোদিন আপন হয় না। সীমাকে খেতে দিয়ে ননি বললে, কিছু খেতে দেবার ছিল না আর জানো, ভাগ্যিস মাগুর মাছটা এনেছিল নালু বিল থেকে ধরে। বুঝলি নালু, তোর মাছ ধরা আজকে সার্থক হলো। সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল। যাবার সময় বললে, মা, আমি তোমাকেও কিন্তু নিয়ে যাব। বাসা ঠিক করি আগে। বাসাটা ছোট। শকুন্তলার জন্যই তুমি কিন্তু ভেবো না, ওকে গিয়ে আমি স্কুলে ভর্তি করে দেব। আর জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে তোমাকে দেখিয়ে দিয়ে যাব একবার। ও যে আমার বাবার মেয়ে, তা আমি কি ভুলতে পারি মা, বলো? পুজোর পর তোমাকেও যেতে হবে। রান্নার ডিপার্টমেন্ট আমি কিন্তু তোমার হাতে দিয়ে আমরা দুই বোনে শান্তিতে লেখাপড়া করব। কি বলিস শকুন্তলা? কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখন আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।